স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। চলমান পরিস্থিতিতে স্থগিত মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষা এবং বেশ কিছু চাকরির পরীক্ষাও। পরীক্ষা স্থগিতের এই তালিকা আরও দীর্ঘ হলে পরীক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। সেশন জট, শিখন ঘাটতি যেন না বাড়ে সেজন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ তাদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 2026 সাল থেকে। যে পদ্ধতিতে পরীক্ষা হবে প্রথমবারের মতো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত, সে অনুযায়ী চলছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। কিন্তু 15 জুলাই পর্যন্ত 4টি বিষয়ের মূল্যায়ন হলেও চলমান পরিস্থিতিতে স্থগিত বাকিগুলো। চলতি এইচএসসি পরীক্ষা গত 30 জুন শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হয় 9 জুলাই থেকে। বর্তমানে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে। যে ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে সবসময়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নীরব, শুনশান। কিছু বিভাগ ও বর্ষের সেমিস্টার ফাইনাল শেষ হলেও অনেকের এখনও বাকি রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, ছুটি আরও দীর্ঘ হলে দেখা দিতে পারে সেশন জটের শঙ্কা। একইভাবে 44তম বিসিএসের মৌখিক পরীক্ষা সহ সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। স্থগিত ব্যাংক সহ আরও বেশ কিছু চাকরির পরীক্ষা। করোনার ধাক্কা সামলে উঠেই যখন শিখন ঘাটতি পূরণ হতে চলেছে, এমন সময় চলতি বছরের শুরু থেকেই শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগে বন্ধ থেকেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আবার মাধ্যমিকের সব শ্রেণীর চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এইচএসসি ও সমমানের পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও চলমান পরিস্থিতিতে স্থগিত। এই যে ছন্দপতন, এতে শিক্ষার্থী, পরীক্ষার্থী কিংবা চাকরি প্রার্থীর কতটা ক্ষতি হচ্ছে, আর তা পুষিয়ে নেয়ারই বা উপায় কি? নতুন পদ্ধতিতে মাধ্যমিকে সারা দেশে যে ষান্মাসিক মূল্যায়ন চলছে তা আপাতত স্থগিত থাকায় শিক্ষার্থীদের তেমন ক্ষতি হবে না বলে মনে করেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তবে প্রয়োজন হতে পারে অতিরিক্ত ক্লাসের। নতুন ধরনের এই মূল্যায়ন পদ্ধতির সাথে আস্তে আস্তে খাপ খাওয়ানো শুরু করেছি। একই সঙ্গে অভিভাবকরাও অনেক জিজ্ঞাসা ছিল ওদের মনে, তো তারাও একটু একটু ধারণা পেতে শুরু করেছিলেন। ইতিবাচক, নেতিবাচক যাই হোক, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, স্বাভাবিক সময়ে আবার হয়তো মূল্যায়ন শুরু হবে। তবে বাচ্চারা তো একটু বাধাগ্রস্ত হয়েছেই। একাডেমিক এবং একই সঙ্গে তাদের মানসিক আবার ফিরিয়ে আনা, সেজন্য হয়তো দু একটা প্রস্তুতিমূলক ক্লাসের প্রয়োজন হতে পারে। মাধ্যমিকের মূল্যায়ন কিংবা এইচএসসি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষায় দীর্ঘ বিরতি হলে শিক্ষার্থীদের উপর তার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন এই শিক্ষা গবেষক। শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ তার। এইচএসসি পরীক্ষা, চাকরির অনেকগুলো পরীক্ষা এভাবে চলতে থাকলে তো সেশন জটে পড়বে। সেগুলোকে যদি বের করে আনতে হয়, একেবারে প্রথম যেটা হচ্ছে খুব দ্রুত স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে এনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে হবে। দুটো কাজ করতে হবে, একটা শিখন ঘাটতি পূরণের জন্য, আরেকটা হচ্ছে তাদের মানসিক যে ট্রমা হয়েছে সেটাকে দূর করার জন্য। দুই দিক দিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি শিখন ঘাটতি পূরণ করলেন কিন্তু মানসিকভাবে তারা কিন্তু সুস্থ থাকবে না। সেই জায়গাটাতে আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করে সেভাবে এগিয়ে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে, একই সাথে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আস্তে আস্তে কারফিউ শিথিল করা হচ্ছে, আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলনের কোনো নেতাকে পুলিশ গ্রেপ্তার করেনি। কেউ যদি নিরাপত্তা চায় তাহলে সরকার তা দিবে। বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান। সারা বাংলাদেশেই আজকে স্বাভাবিক অবস্থায় মানুষজনের মনে একটা স্বস্তির আভাস চলে আসছে। তা আমরা মনে করি
এই পরিস্থিতিটা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা সরকার কাছে যদি তারা মানে চায়, নিরাপত্তা চায়, আমাদের সরকার, আমরা এখানেই ডিসিশন নিয়েছি আজকে, যে কেউ যদি মনে করে মানে তার নিরাপত্তা দরকার আমাদের বললেই তাকে আমরা নিরাপত্তা দেব। আমাদেরকে জানাতে হবে সে নিরাপত্তা চায়, আমরা তো অবশ্যই তাকে নিরাপত্তা দেব। পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি 2 থেকে 3 টাকা দাম বেড়েছে চালের দাম। এছাড়া যানবাহনের চলাচল না করার কারণে নতুন করে চাল কিনতে পারছেন না দোকানিরা। মিল মালিকরা বলছেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হলে এবং পরিস্থিতিতে হাটে ধানের সরবরাহ কমে গেছে। এছাড়া ইন্টারনেট সুবিধা, নগদ টাকার অভাব এবং পরিবহন না চলায় লোকসানের মুখে পড়েছেন তারা। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। টাকার অভাবে ধান কিনতে না পারায় বেশ কয়েকদিন থেকে উৎপাদন বন্ধ বগুড়া চাউল কলের। ফলে নতুন করে ধান কিনে চাউল করা কঠিন হয়ে পড়েছে। এতে বিনা শ্রমে শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে। বড় লোকসানের মধ্যে মিল মালিকরা। বাজারে ধানের আমদানি যেমন কমছে এবং ট্রান্সপোর্টের অভাবে আমাদের চালু সেরকম আমরা এখানে ট্রান্সপোর্ট করতে পারছি না, যার কারণে আমরা নিজেরা এখন মানে একটা অভাবের লসের হতে পড়ে গেছি। বগুড়ার পাইকারি ও খুচরা দোকানগুলোতে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বাড়ার কথা জানান দোকানিরা। নতুন করে চাল কিনতে না পারায় আগের কেনা চালই বিক্রি করছেন, তবে কেনা বেচা একেবারেই কম। কেজিকে 2 থেকে 3 টাকা দরে বাজার বাড়ছে। লোকজন নাই, বেচা বিক্রি খারাপ, কেনাকাটা করতে পারতেছি না, আমরা বাইরে থেকে মালটা আনতে পারতেছি না, গাড়ি ঘোড়া নাই। আগের চাল কিছু কেনা ছিল, যার কারণে আমরা কিছু কম বেচতে পারতেছি, আর এখন আপাতত চাল কেনা বেচাই বন্ধ। বগুড়ার খুচরা বাজারে কাটারি 65, বিয়ার 28 55 টাকা এবং হাইব্রিড মোটা চাল বিক্রি হচ্ছে 48 টাকায়। কৃষি বিভাগের তথ্যমতে বগুড়ায় এবার 7 লাখ টন চাল উৎপাদন হয়েছে। মাজেদুর রহমান, এখন বগুড়া। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গত 15 দিনের অব্যাহত ভাঙনে নদী গর্ভে চলে গেছে ফসলি জমি, ঘরবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা। আতঙ্ক পিছু ছাড়ছে না এই অঞ্চলের নদী পাড়ের বাসিন্দাদের। নিজ গ্রাম ছেড়ে তারা চলে যাচ্ছেন আশপাশের বিভিন্ন গ্রামে। বিস্তারিত ইমরান হোসেনের প্রতিবেদনে। প্রতি বছর জুন জুলাই মাসে মধুমিতা নদী পাড়ের বাসিন্দারা তীব্র ভাঙনের কবলে পড়েন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। জুনের শেষ সপ্তাহে শুরু হয়েছে ভাঙন। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে তীরবর্তী বিভিন্ন স্থাপনা। ছোটবেলা থেকেই মধুমতি নদীকে খুব কাছ থেকে দেখেছেন পাড়ের বাসিন্দা মোহাম্মদ আবু বক্কর ভূঁইয়া। চোখের সামনে দেখছেন প্রতি বছরই নদী একটু একটু করে গিলে খেয়েছে তার বসতভিটা। 70 বছরের জীবনে এই বৃদ্ধ 6 বার 6টি বাড়ি নির্মাণ করলেও একটি বাড়িতেও বসত করতে পারেননি স্থায়ীভাবে। গত বছর শেষ বাড়িটি যখন বিলীন হয় তখনই হার মানেন মধুমতির কাছে। নিরুপায় আবু বক্কর শেষমেশ নদী থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে ঘর করেন। তবে নদী পাড়ের মায়া এখনও পিছু ডাকে। অবসরে তার অপলক চাহনি আটকে থাকে মধুমতিতে। আমার দাদার হলো 2 বিটে, আমি নিজে খুঁজে 4 দিই, সব ভাঙতে ভাঙতে ভাঙার অসহ্যর পর আমি চলে গেছি। আর কত মাঝে মাঝে এসে দেখে যাই। নদী ভাঙনের এমন তিক্ত অভিজ্ঞতা রয়েছে লোহাগড়া উপজেলার জয়পুর, ইতনা, শালনগর, লাহুরিয়া ইউনিয়নের হাজারো বাসিন্দার। গেল 3 সপ্তাহ ধরে একটু একটু করে এভাবেই ভাঙছে মধুমতি নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে প্রান্তিক কৃষকদের ফসলি জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। নদীতে আমার বাড়ি ভেঙে আমরা একটু সরে গেছি, আর নদীর গতি কমিয়ে আরো ভাঙতেছে। সাইডে একটা পাকা রোড আছে, এই রোডটা ভেঙে যাবে। রোড ভাঙার পরে বাড়ি ঘর যা আছে ধানের পর্যন্ত চাষ ওই ধানের 2 গ্রামে ভেঙে যাবে। এখানে একটা সবদানা নাম করে গ্রাম ছিল, সেটা ভাঙিয়ে বিলীন হয়ে চলে গেছে, তার কোনো অস্তিত্ব নেই। যে বাঁধ আমাদের দেশে অস্থায়ী, এডে আরও যদি স্থায়ীভাবে না বাঁধা হয়, বাদ দেওয়া হয়, তাহলে আমাদের বাড়িঘর রাস্তাও থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, মধুমতির পার ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। লোহাগড়া উপজেলার যে ভাঙন প্রবণ স্থানগুলো ছিল, এর মধ্যে আপনার শেয়ারবর, মল্লিকপুর, করফা এবং ঘাগা, সেই জায়গাতে ইতিমধ্যে আমরা মধুমতি নবগঙ্গে একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় আমরা 4.24 কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ স্থায়ী
এটা ব্লকের মাধ্যমে বাস্তবায়িত। প্রায় আমাদের শেষের দিকে কাজ, প্রায় 98% কাজ হয়ে গেছে। এর মধ্যে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে ধানাইর, মৌলভীধানাইর, চরধানাইর, শিয়েরবর, রামকান্তপুর, শালনগর, পার শালনগর গ্রামসহ নদী পারের অন্তত 6 কিলোমিটার এলাকায়। এখন নড়াইল। পোড়ামাটির ইটের পরিবর্তে নেত্রকোনায় বেড়েছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের চাহিদা। ইতোমধ্যে জেলায় তৈরি হয়েছে কয়েকটি স্বয়ংক্রিয় ব্লক তৈরির কারখানা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ব্লক যাচ্ছে আশেপাশের বেশ কয়েকটি জেলায়। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। এভাবেই কারখানায় স্বয়ংক্রিয়ভাবে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক বা ইট। মিশ্রণ তৈরি সহ সবকিছুই করছে মেশিন, নেই আগুনে পোড়ানোর ঝামেলা। নেত্রকোনা জেলার কেন্দুয়ায় 2টি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে শত শত কংক্রিট ব্লক সহ নির্মাণ কাজে ব্যবহারের নানা ধরনের ব্লক। নির্মাণ শিল্পের বাজারে জনপ্রিয় হয়ে উঠছে এই কংক্রিট ব্লক। কারখানাগুলোতে বর্তমানে ইটের পাশাপাশি ইউনি ব্লক, হলো ব্লক, সলিড ব্রিক সহ বিভিন্ন ব্লক তৈরি হচ্ছে। এর মধ্যে ইউনি ব্লকের চাহিদা সবচেয়ে বেশি। এগুলো ব্যবহারের ফলে যেমন সড়ক নির্মাণের খরচ কমে আসছে, তেমনি সড়কের স্থায়িত্ব বেড়ে যাচ্ছে কয়েক গুণ। এগুলো তৈরি করার জন্য যে পরিমাণ আমাদের ফিটনেস দরকার, মালের যে ওই শক্তিশালী হওয়ার দরকার, তার জন্য আমরা মেশিন নিয়ে আসছি। ওই যে পিএসআই মেশিন নিয়ে আসছি। এই মেশিন দিয়ে আমরা ডে বাই ডে প্রতিদিন মাল টেস্ট করতেছি। এখানে আমরা যেটা ইট বালু সিমেন্ট দিয়ে পাথর তৈরি করতেছি, এখানে আপনার কোনো প্রকার বায়ু দূষণ নাই, কিছু নাই, পরিবেশ বান্ধব। ইটের ভাটায় আগুনে পোড়ানো ইটের তুলনায় এসব কারখানায় ইট তৈরিতে পরিশ্রম একেবারেই কম। তাছাড়া আগুনে পোড়ানো ইট তৈরির ক্ষেত্রে নানা রকম ঝুঁকি থাকলেও কংক্রিট ব্লক তৈরিতে কোনো ঝুঁকি নেই। এগুলো হচ্ছে ইউনি ব্লক, এগুলো মূলত রাস্তার কাজে ব্যবহার করা হয়। পেট্রোল ওয়ার পরিবর্তে আমরা অনেক ভালো আছি। যারা বেকার কৃষি কাজ করতাম, ওরা সবাই মিলে ওটাতে কাজ কাম করে সংসার কোনো রকম ভালোই মোটামুটি চলতেছে। পরিবেশ বান্ধব হওয়ায় ইটের পরিবর্তে কংক্রিট ব্লক স্থাপনের জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় স্থানীয় পরিবেশ অধিদপ্তর। নেত্রকোনাতে ইতিমধ্যে 2টি কারখানা স্থাপিত হয়েছে, আর বাকি ইটভাটাগুলোকে পর্যায়ক্রমে কংক্রিট ব্লক স্থাপনের উদ্বুদ্ধ করার জন্য আমরা কার্যক্রম চালু আছে। জেলায় 40টি ইটের ভাটার মধ্যে 36টি অবৈধ। এসব ভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। ইতোমধ্যে 10টি ইটের ভাটা ধ্বংসের পাশাপাশি 9,70,000 টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। এখন নেত্রকোনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে দেরি করায় ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা বেড়েছে কয়েক গুণ। এমন শঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে মেক্সিকোর সীমান্তে থাকা আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের। কারণ অভিবাসী প্রশ্নে বরাবরই কঠোর ট্রাম্প। এছাড়া সীমান্ত নিরাপত্তা ইস্যুতে তাদের পূর্বের নেওয়া নানা পদক্ষেপ পুনরায় চালু হলে মেক্সিকোর ব্যবসায়ীরাও বিপাকে পড়বেন বলে শঙ্কা বাড়ছে, যা পুরো মেক্সিকোর অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তহিদুর রহমানের প্রতিবেদন। যে করেই হোক টানা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দখল ধরে রাখতে চায় ডেমোক্রেটরা। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হোয়াইট হাউসের অধিপতি করতে মরিয়া রিপাবলিকানরাও। সব মিলিয়ে নির্বাচনী আবহে উত্তপ্ত মার্কিন রাজনীতি। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এই উত্তাপের আঁচ লাগতে শুরু করেছে প্রতিবেশী মেক্সিকোতেও। নির্বাচন ঘনিয়ে আসতে থাকায় দুশ্চিন্তা বাড়ছে দেশটির সীমান্তে থাকা অভিবাসন প্রত্যাশী ও ব্যবসায়ীদের মাঝে। কারণ কঠোর অভিবাসন নীতির পক্ষে থাকা ট্রাম্প ক্ষমতায় আসলে মেক্সিকোতে থাকা আশ্রয় প্রত্যাশী ও সীমান্তের ব্যবসায়ীদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে। Pues es preocupante porque pues Donald Trump no quiere a ningún inmigrante, ni una aplicación, ni nada. Y la verdad sí, es una situación muy preocupante la cual estamos pasando, porque sí tenemos una gran necesidad de poder estar allá, ¿verdad? Y sí nos preocupa que... সীমান্ত লাগোয়া মেক্সিকোর ব্যবসায়ীরা মনে করছেন ট্রাম্প তার অভিবাসন নীতি বাস্তবায়ন করলে মন্দার ধাক্কা লাগতে পারে তাদের ব্যবসাতেও। সীমান্ত দিয়ে পণ্য আনা নেওয়াও কঠিন হয়ে উঠবে। এতে সামগ্রিকভাবে মেক্সিকোর অর্থনীতির উপরও খারাপ প্রভাব পড়তে পারে। Lo malo con Trump cuando fue su primera gestión fue que fue muy agresivo con las fronteras, con México, pero sobre todo con las fronteras, donde él decía que quería levantar el muro, quién sabe cuántos metros, que tenemos un problema de inseguridad muy fuerte.
এদিকে মেক্সিকোতে চীনা বিনিয়োগের বিষয়ে গত সপ্তাহে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। বলেছেন মেক্সিকো ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তার দেশের চাকরির বাজার ও ব্যবসায়ীদের জন্য হুমকির কারণ। এরপর থেকে আরও বেশি উদ্বেগের মধ্যে সময় পার করছেন মেক্সিকোর ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর সীমান্ত 1900 মাইলের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী অনুপ্রবেশ করেছে। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা ছিল 10,000। গত কয়েক মাসে সেই সংখ্যা কমলেও পুরোপুরি বন্ধ করতে পারেনি বাইডেন প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।